আসসালামু আলাইকুম। তোমরা দেখতে পাচ্ছ প্রফেসর পরেশ চন্দ্র মণ্ডলের ওনার বইয়ের সমস্যা 20 নং, সেখান থেকে ক এবং খ নং প্রশ্নের সমাধান দেখাবো। কতে যে সমস্ত দফা র্যামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ তোমরা গত ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছো, এখানে সমন্বিত ক্রয় ছিল। সমন্বিত ক্রয় থাকলে মজুত পণ্য বছরের শুরুতে যেটা দেয়া থাকে, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য এইটা র্যামিলে আসবে না, সমাপনী মজুত পণ্য র্যামিলে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে ক নং প্রশ্নের সমাধানে প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা। এরপরে উত্তোলন হাতে নগদ 1/1/2016। উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস পায়, সেটা এটা এর মধ্যে আসবে না। হাতে নগদ 1/1/2016 বছরের শুরুতে হাতে নগদ ব্যাংক জমা অথবা অন্যান্য চলতি সম্পদ থাকলে কিন্তু আসবে না। এরপরে মণিহারি ছিল, মণিহারি 31/12/2016 10,000 টাকা। তার পরবর্তীতে ব্যাংক জমা 1/1/16, এটাও চলতি সম্পদ বছরের শুরুতে দেওয়া ছিল, এটা কিন্তু র্যামিলে অন্তর্ভুক্ত হবে না। এই হলো আমাদের 20 নম্বর যে অঙ্ক বা সমস্যা, তার ক নং প্রশ্নের উত্তর বা সমাধান। এরপরে খ নং প্রশ্নের সমাধানে চলতি সম্পদ দেখো, এই চলতি সম্পদের মধ্যে মণিহারি যেটা মজুদ ছিল 31/12/16 আমাকে দেখাতে হবে, কারণ এইটা র্যামিলে না আসলে কিন্তু চলতি সম্পদ। এরপরে সমাপনী মজুদ পণ্য, এটা র্যামিলে আসলেও চলতি সম্পদ, এটা র্যামিলে অন্তর্ভুক্ত না হলেও কিন্তু চলতি সম্পদ। তাহলে এখানে সমাপনী মজুদ পণ্য ছিল 25,000 টাকা। এখন আমাকে আরো চলতি সম্পদ দেখতে হবে। পুস্তক ঋণ 40,000 টাকা। পুস্তক ঋণ মানে হলো এটা দিনাদার, এই দিনাদার এটা চলতি সম্পত্তির মধ্যে আসবে।
এরপরে ভ্যাট প্রদান ৭,৫০০ টাকা। তারপরে চলতি সম্পত্তি আছে প্রাপ্য কমিশন ১০,০০০, বিনিয়োগের বকেয়া সুদ এখানে ১০,০০০। প্রাপ্য কমিশন মানে আয় বকেয়া, আর বিনিয়োগের বকেয়া সুদ মানে কিন্তু আয় বকেয়া, দুইটাই আয় বকেয়া হিসেবে চলতি সম্পদ রূপে এই আমাদের সমাধানে দেখাতে হবে। এরপরে নগদ তহবিল ৩১/১২/২০১৬ ৩৫,০০০ টাকা, কারণ নগদ তহবিল বছরের শেষে যেটা দেওয়া থাকবে সেটা অন্তর্ভুক্ত হবে। তাহলে নগদ তহবিলের পরে এখানে আর কোনো চলতি সম্পদ নেই শিক্ষার্থীরা। এখন আমি যোগফলটি দ্বিতীয় ঘরে ট্রান্সফার করব। ১০,০০০ যোগ ২৫,০০০ যোগ ৪০,০০০ যোগ ৭,৫০০ যোগ ২০,০০০ যোগ ৩৫,০০০। শিক্ষার্থীরা এরপরে আমাকে চলতি দায়ের পরিমাণটি এখানে দেখাতে হবে। তো চলতি দায়ের মধ্যে আমাদের আসবে ক্রয় খতিয়ানের ৫৫,০০০ টাকা, কারণ ক্রয় খতিয়ানের মানে কিন্তু পাওনাদার। এরপরে ব্যাংক জমা অতিরিক্ত ৫০,০০০ টাকা, এটাও চলতি দায়ের মধ্যে আসবে। এরপরে অগ্রিম শিক্ষানবিশ ইসলামী, কারণ আয় অগ্রিম হলে দায় ১২,৫০০ টাকা। তারপরে ঋণের বকেয়া সুদ ৫,০০০ টাকা এবং টেলিফোনের বকেয়া বিল ৭,৫০০।
শিক্ষার্থীরা, এটা হলো আমার চলতি দায়। তবে এখানে চলতি সম্পত্তির মধ্যে আরো একটি লেনদেন আসবে, সেটা হলো অগ্রিম ভাড়া ও কর। এখানে 25,000 টাকা এই লেনদেনটি বাদ পড়ে গিয়েছে। এক লক্ষ ৬২,৫০০। চলতি দায়ের পরিমাণ এখানে ১,৩০,০০০ টাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণটি তোমরা সহজে বুঝতে পেরেছো। আমি তোমাদের সামনে আগামীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।